হ্যাঁ ঠিকই তো, যার যা মর্যাদা তাকে তো সেটা দিতেই হবে। আর তার থেকেও বড় কথা হলো ভাইয়ার বিয়ে, ভাইয়া সিলেক্ট করেছে কাকে বিয়ে করবে, তো আমাদের এর মধ্যে এত মাথা গলানোর তো কোনো মানেই হয় না। যাকে ভাইয়া, একটা ভালো খবর আছে। ভালো খবর? আমার তো মনে হয় আমার জন্য আর কোথাও কোনো ভালো খবর অবশিষ্ট নেই। কেন বলতো ছোটদা ভাই, তোর সবসময় এরকম অদ্ভুত কথা মনে হয় কেন? হ্যাঁ সেটাই, আমিও তো বুঝতে পারছি না। তোর তো এখন ভালোই ভালো রে। কি ব্যাপার ভাইয়া, তুমি হঠাৎ এই কথাটা বললে কেন? না, বললাম আর কি, কথাটা মনে হলো তাই বললাম। বিয়েটা হওয়ার পর থেকে, মানে শিরিনের সঙ্গে বিয়েটা হওয়ার পর থেকে দেখবে তোমার সব ভালো হবে। এতদিন বরং সবই খারাপ হচ্ছিল, মানে গুড্ডি মেয়েটা যতদিন তোমার জীবনে ছিল সবকিছুই খারাপ হচ্ছিল। এবার দেখো সব ভালো হবে, যা হবে সব ভালো হবে। বিদ্রুপ করছো? বারে বিদ্রুপ করতে যাব কেন? তোমার সাথে কি আমার বিদ্রুপ করার সম্পর্ক? যা সত্যি আমি তাই বলছি। যার সঙ্গে যার মনের মিল, তারা যদি একসঙ্গে থাকে দেখবে সব তো ঠিকঠাকই হবে। আর যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাই তার সাথে যতই তুমি জীবন কাটাও না কেন তোমার মনে হবে তোমার জীবনটাই বৃথা হয়ে গেল, কিচ্ছু ভালো হলো না। এটা তো কমন সাইকোলজি, সবার ক্ষেত্রেই সেটা হয়। যাকে ভালো খবরটা তাহলে এবার দিই। শুনলাম ও বাড়িতে নাকি বাসর জাগার নিয়ম আছে, তাই বাসরে নাকি ধুমধাম করে গান বাজনার আয়োজন করা হচ্ছে। সৌজন্যে শিরিন চেয়েছে বিয়ের রাতটা গানে গানে হই হুল্লোড়ে মেতে থাকবে। হ্যাঁ, আমরা তো তাই জানি, শ্রীন তো আমাদের তাই বলেছে। এক্স্যাক্টলি। শুনলাম ওর বন্ধু বান্ধব যারা গান গাইতে পারে তারাও নাকি অনেকে এসেছে, মানে পাহাড় থেকে এসেছে। আর তোমার বন্ধুরাও তো যাচ্ছে। তুমি সারা রাত জাগবে তো বসো না, নাকি আবার চলে আসবে? আমি এখনো বলতে পারছি না গো সোহাগ, আগে যাই গিয়ে দেখি। শুনলাম শিরিন নাকি ছোটকাকে রিকোয়েস্ট করেছে গান গাওয়ার জন্য, আর এও শুনলাম ছোটকা নাকি বলেছে গান গাইবে। আমি হয়তো একটু থাকতেও পারি। যাকে সোহাগ, আর কিন্তু দেরি করা যাবে না। তুমি ভাইয়াকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। আমি গিয়ে বলছি যে ওরা আসছে। কেমন? চলে এসো। কি মজা হবে সারা রাত, গান বাজনা হবে, দুর্দান্ত মজা হবে, দেখিস। ভাইয়া, তোমার বিয়েটা মনে রাখার মতো হবে, তুমি দেখো। শিরিনেরও খুব ভালো প্ল্যান আছে, ও খুব মেথডিক্যাল মেয়ে তো। দেখো কি সুন্দর ভেবেছে যে এমনি এমনি বাসর জাগবে না, হই হুল্লোড় হবে, আবোল তাবোল কথা হবে, গান বাজনা হবে। এটা আমার খুব ভালো লেগেছে। আসলে শিরিন মেয়েটাকেই আমি খুব পছন্দ করি ভাইয়া, খুব সেন্সিবল, খুব বুদ্ধিমতী, সব মিলিয়ে এরকম মেয়ে কিন্তু রেয়ার। তুমি আমার কথা মিলিয়ে নিও, সব ভালো হবে। আমি ঠিক জানতে চাই যে তুই কোন জায়গা থেকে এই কথাটা বারবার বলিস। আজ আবারও প্রমাণ হয়ে গেল, জানো তো, আমি ওনার সম্বন্ধে যে কথাগুলো বলেছিলাম সবটা সত্যি। ভদ্রলোক আমাকে এতটাই ঘৃণা করেন, আমাকে এতটাই অপছন্দ করেন যে আমাকে এরকম ধরনের একটা কথা বলতে পারলেন। যে মানুষটা মেয়েকে সম্মান করতেই জানে না, অপমান করে একটা মেয়েকে, যে মানুষটা মেয়েদেরকে অপমান করে, তাকে আমি বিয়ে করার কথা ভাবতাম। এরকম ভাবনা আমার কোনোদিনও মাথা দিয়ে আসেনি শিরিন দিদি। আর জানো তো, আমি না একটা কথা ভেবে নিয়েছি, বুঝে গেছি আমার জীবনটা আর 5টা সাধারণ ছেলে মেয়েদের মতো নয়।
ওদের থেকে আলাদা। ঈশ্বর আমাকে প্রথম দিন থেকে সেদিকে ঠেলে দিয়েছে। নাহলে দেখো না, আমার সময় বাবুজি বা কেন চলে যাবে, এত ঝড়ঝাপটাই বা কেন আসবে আমার জীবনে, আর এমন একটা মানুষের সঙ্গে কেনই বা থাকতে হবে যে মানুষটা আমার কেউ নয়। যাক কুর্তি, এখন থেকে না তোকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, কি কথা শিরিন দিদি? যে তুই আমাদের সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক করে নিবি। স্বাভাবিক সম্পর্কই তো আছে, তা না হলে কি আমি তোমার বিয়েতে আসতাম? এটাই বলছি কুর্তি, যে তুই সবার কাছে প্রমাণ করে দিবি যে তোর মনে তোর সার্জির জন্য কিচ্ছু ছিল না। যারা সেটা ভেবেছে সেটা তাদের মনের ভুল, তাদের সমস্যা। আরে কুর্তি, কলেজে তো যাওয়া শুরু হয়েছে, অনেক ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কাউকে ভালো লাগলো? আমি কলেজে লেখাপড়া করতে গেছি কিন্তু শিরিন দিদি। আরে লেখাপড়া করতে তো সবাই যায়, কিন্তু তারপরে তো এসব ঘটনা ঘটে। বল, তুই বুঝিস না তোকে নিয়ে তো আমাদের খুব চিন্তা হয় না? আমাকে নিয়ে এত বেশি চিন্তা করো না শিরিন দিদি। আমি বুঝে গেছি আমার জীবনটায় আমাকে আমার মতো করেই বাঁচতে হবে, নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। তোমাকে বললাম না একটু আগে যে আমার জীবনটা আর 5 জন ছেলেমেয়েদের মতো নয়, অনেকটা আলাদা। তাই কলেজ লাইফে শুধু আনন্দ করাটা আমার হবে না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করতে হবে, জানি আমি। তুই আগে কথা দে যে তুই আমার সঙ্গে যোগাযোগ রাখবি, আমাদের বাড়িতে আসবি মাঝে মধ্যে। সাত করে কেন আমাকে টেনে আনছো বলো তো? আবার হাজারটা লোক হাজার রকম কথা বলবে, সেগুলো নিশ্চয় তোমারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তোমার যদি আমাকে দেখতে আসার ইচ্ছে হয়, দেখার ইচ্ছে হয়, তুমি আমার কলেজে চলে এসো, দেখা হয়ে যাবে। কখনো না, তুই আসবি, তুই দেখবি না তোর দিদি কত কত সুখে আছে। তোর যতই তোর সার্জির উপর রাগ থাক না কেন, তোর সার্জিকে তো আমি ভালোবাসি, আর তোর সার্জিও তো আমাকে ভালোবাসে। বল, জানি তো। সেই জন্যই তো বলছি তুই মাঝে মাঝে আসবি, দেখে যাবি যে তোর দিদি কত ভালো আছে। কেন, যদি অন্য কারোর সঙ্গে আমার বিয়ে হতো তুই আসতি না? আসবো শিরিন দিদি, তুমি যখন যাও আমি তোমার সুখের সংসার দেখতে আসি, আমি নিশ্চয়ই আসবো, মাঝে মাঝেই যাবো। এই দাঁড়াও, আমি না লিপটা একবার টাচ আপ করে দিই, ফাইনাল। নড়ো না কিন্তু, আর কথা বলো না, দেখে। একদম ঠিক আছে। কিরে শিরিন, আয় ভেতরে আয়। এবার সর না তোরা, দেখি দেখি আমাকে একটু দেখতে দে। ও মা, কি মিষ্টি লাগছে। তা তুই পার্লারের কাউকে দিয়ে তো সাজতে পারতিস। ওমা, এই যে আমার পার্লারের লোক, ওর এসব সেন্সগুলো না খুব ভালো, তাই আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে আমাকে সাজালে গুড্ডি সাজাবে। বাহ, তুমি কিন্তু খুব ভালোই সাজিয়েছো। যাক, তাহলে আমার দিদিকে ভালোই লাগছে বলো? একদম, সে আর বলতে। আজকে তো মনে হচ্ছে আমাদের অনুজ বাবু শিরিনের থেকে চোখ সরাতেই পারবে না, কি বল? একটাও বাজে কথা নয়। আমি শিরিন দিদিকে এমন ভাবেই সাজিয়েছি যাতে আজকে স্যারজির চোখ শিরিন দিদির থেকে না একদম না সরে, চিরকাল যেন ওদের 4টে চোখ পরস্পরের দিকে ছাড়া অন্য কোনো দিকে না যায়। আজকের দিনটা ওদের কাছে মেমোরেবল ডে, তো সারা জীবন যেন এই দিনটা মনে থাকে। ঠিক বলেছো বাবা, দুজনে দুজনের উপর এত মুগ্ধ যে কেউ কারোর থেকে সরে থাকতেই পারছে না। তা না হলে তোরাই বল, এত দিনের এত কিছু ঝড়ঝাপটার পরেও সে বিয়েটা তো আলটিমেট হচ্ছেই, কি রে? না, এবার তুমি এসো। হ্যাঁ ঠিক আছে, তুমি তো করেছো, ওতেই হবে। জেঠুমনি, তুমি কি আমাকে আশীর্বাদ? এই বিয়েতে তোমাকে আমি কোনো আশীর্বাদ করতে পারবো না বাবা। গুড্ডি গুড্ডি